হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ব্যাচে টপ 10 যারা হয়েছিল তাদের সাথে ইন্টারভিউ ভিডিওর পর এটা আমার ফার্স্ট এডুকেশনাল ভিডিও আবার আপলোড হচ্ছে তোমাদের জন্য। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টারের মানবীয় ভূগোলের বিষয়বস্তু সমূহ থেকে ইউনিট 1 অর্থাৎ জনসংখ্যা ভূগোল। তো আমরা এই অধ্যায়ের মাধ্যমে বোঝার চেষ্টা করব জনসংখ্যা ভূগোল কাকে বলে এবং জনসংখ্যা ভূগোলে আমাদের সিলেবাস অনুযায়ী কী কী আছে তার বিস্তারিত ব্যাখ্যা। এবং স্টুডেন্ট তোমরা খুব মন দিয়ে শুনবে, এতদিন আমরা যেই টপিকে পড়াশোনা করেছিলাম সেটা ছিল প্রাকৃতিক ভূগোল, এবং সেখানে ভূমিরূপবিদ্যা ছিল, জলবায়ুবিদ্যা ছিল এবং জীবজগৎ অর্থাৎ বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ছিল। এই সমস্ত টপিকগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বোঝার বিষয়, ভাবো 90% বুঝতে হবে এবং 10% মুখস্থ করতে হবে। কিন্তু জনসংখ্যা বা পপুলেশন যেই টপিকটা আমি আজকে তোমাদের পড়াবো, এটা হচ্ছে অনেক ডেটা তোমাকে মনে রাখতে হবে, অর্থাৎ তোমাকে মুখস্থ করতে হবে। এবং আমি যদি তোমাকে বলি যে ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটা, সেটার অ্যান্সার হবে হচ্ছে উত্তরপ্রদেশ। এবং যদি বলি আমি সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা, সেটা অ্যান্সার হবে হচ্ছে বিহার। তাহলে এখানে বোঝার কি আছে, এটা তো একটা মুখস্থবিদ্যা বা মনে রাখার বিষয়, তাই কি না? যদি আমি বলি ভারত পৃথিবীতে জনসংখ্যার ভিত্তিতে কত নম্বরে আছে, এটা দ্বিতীয় বা প্রথমের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হতে থাকে বারবার, তো তুমি আমি নর্মালি বলবো যে দ্বিতীয় স্থানে আছে, চায়নার পরে ভারত। তো এটা হচ্ছে একটা মুখস্থবিদ্যা, এখানে কিন্তু বোঝার কিছু নেই। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের মধ্যে বিহার বা বিহারে কেন সবথেকে জনঘনত্ব বেশি, সেটা হচ্ছে বোঝার বিষয় বা এক্সপ্লেনেশন আছে এর পিছনে। তো স্টুডেন্টকে বলবো ক্লাস 11 বা 12 যারা আছো, তোমরা এই টপিকটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে, এবং যেখানে যেখানে মুখস্থবিদ্যা বা কিছুটা বোঝার পর মনে রাখার, মুখস্থবিদ্যা বললে ভুল হবে, মনে রাখার ব্যাপার থাকবে, তোমরা একটু কষ্ট করে মনে রাখবে। যেমন ভাবো কোন রাজ্যে কত পার্সেন্টেজ শেয়ার করেছে পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যা। এতদিন পর্যন্ত যেটা আমি পড়িয়ে এসেছিলাম তোমাদেরকে, ম্যাক্সিমাম বোঝা, অল্প মুখস্থ বা মুখস্থবিদ্যা। আজকেরটা হচ্ছে যদি তুমি 60% বোঝো, 40% কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। তাই কিন্তু আমি ভিডিওর আগেই তোমাদেরকে বলে দিলাম, পড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে ডেটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো আমাদের ভিডিওগুলো তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবীর কাছে, যার মাধ্যমে তারাও দেখতে পারবে এবং উপকৃত হবে। এবং কেউ যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাডমিশন নিতে চাও, নিশ্চয়ই যোগাযোগ করবে, কারণ এখনও পর্যন্ত ক্লাস 12-এ অনলাইন অ্যাডমিশন হচ্ছে। আমি জাস্ট অবাক হচ্ছি স্টুডেন্ট, তোমরা এত দেরি কেন করছো? কারণ তোমাদের আমার কাছে প্রায় সিলেবাস শেষই হয়ে যাচ্ছে, কারণ সবথেকে বেশি নাম্বার যেখানে কভার হবে ওই জায়গাটা কিন্তু আমাদের শেষ করা হয়ে গেছে অলরেডি। আর ম্যাক্সিমাম 5টা বা 6টা ক্লাসের মাধ্যমে আমাদের টোটাল থার্ড সেমিস্টার থিওরি সিলেবাস শেষ। এবং আমরা কিন্তু ইউনিট 1, 2, 3 কিন্তু অলরেডি পরীক্ষাও নিয়ে নিয়েছি, যারা অনলাইন বা অফলাইনে পড়াশোনা করে। মক টেস্টও হয়ে গিয়েছে, মানে পড়া পাশাপাশি প্র্যাকটিস, প্রচুর পরিমাণে খাটনি করতে হবে। কারণ আমরা দেখেছি আমাদের ব্যাচে যে দাদা দিদিরা খুব ভালো রেজাল্ট করেছে, এবং তারা ইন্টারভিউতে বলেছে যে আমরা যতটা খাটনি করেছি তার থেকেও বেশি খাটনি তোমাদের করতে হবে, কারণ তোমাদেরকে আমাদের থেকেও বেশি নাম্বার আনতে হবে। এবং এবার আমার টার্গেট, আমার অনলাইন বা অফলাইন ব্যাচের সমস্ত স্টুডেন্টদের কাছে রাজ্যের মেধা তালিকায় যেন তোমার নাম থাকে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো স্টুডেন্ট, খুব মন দিয়ে শুনবে। আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু সমূহের মধ্যে যেই 5টা ইউনিট আছে, সেই 5টা ইউনিট পড়া হয়ে গিয়েছে। এবং আজকে আমরা আমাদের মানবীয় ভূগোলে যে মৌলিক বিষয়বস্তু আছে, অর্থাৎ বি নাম্বার টপিক, তার মধ্যে ইউনিট 1-এ আছে জনসংখ্যা এবং ইউনিট 2-তে আছে জনবসতি। তো আজকে আমরা চেষ্টা করব জনসংখ্যা টোটালটা ক্লিয়ার করার এই ক্লাসের মাধ্যমে। টেকনিক্যালি এটা আমাদের ইউনিট 6 হওয়ার কথা, কিন্তু যেহেতু নেক্সট পার্টের এটা ইউনিট 1, তা আমাদের প্রাকৃতিক ভূগোলে একটা ইউনিট 1 আছে এবং মানবীয় ভূগোলে একটা ইউনিট 1 আছে। তো তোমরা দেখতে পাচ্ছ জনসংখ্যা বা পপুলেশন জিওগ্রাফি কি বলেছে এখানে, আমরা কি কি পড়বো আগে আমাকে সেই বিষয়ে একটু জানতে হবে। প্রথমে বলেছে ভূমিকা, আচ্ছা ঠিক আছে। তারপরে বলেছে পৃথিবীব্যাপী জনসংখ্যার বন্টন ও ঘনত্ব, আর মানে গোটা পৃথিবীতে জনসংখ্যা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তার বন্টন এবং ঘনত্বটা আমাদের জানতে হবে। এবার বলেছে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক, মানে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রকটা বুঝতে হবে, এবং পরিমাপক সমূহ, এখানে জন্মহার, মৃত্যুহার, এই দুটো বিষয় একটু বিস্তারিত আমাদের জানতে হবে সিলেবাস অনুযায়ী। এবার বলেছে পরিব্রাজনের সংজ্ঞা এবং প্রকারভেদ। আমরা আমাদের ক্লাসের মাধ্যমে বোঝার চেষ্টা করব পরিব্রজন জিনিসটা কী জিনিস। তারপরে আছে বয়সলিঙ্গ পিরামিড। এই এজ সেক্স পিরামিড বা বয়সলিঙ্গ পিরামিড কি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, শুধুমাত্র স্কুল লেভেলে না, কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে এটা খুব কাজের জিনিস। এই বয়সলিঙ্গ পিরামিড দেখেই তুমি কোনো দেশের টোটাল ইকোনমিক স্ট্রাকচার ব্যাখ্যা করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের ডিটেলসে বিস্তারিত ব্যাখ্যা। কি বলেছে দেখো, জনসংখ্যা তত্ত্ব এবং ধারণা। এবং এখানে সবার প্রথমে গুরুত্বপূর্ণ দেখো ডেমোগ্রাফি। ঠিক আছে, ডেমোগ্রাফি হচ্ছে এমন একটা কনসেপ্ট বা এমন একটা সাবজেক্ট যার আন্ডারে জনসংখ্যা বা পপুলেশন বিষয়টি আলোচনা করা হয়। বলেছে ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব বলতে বোঝায় জনসংখ্যার আয়তন, গঠন, ভৌগোলিক বন্টন, যেমন লিঙ্গভিত্তিক, নৃতাত্ত্বিক ভিত্তিক এবং গোষ্ঠীভিত্তিক ইত্যাদি। এছাড়াও এর মধ্যে আছে কি বলেছে, জন্মহার, মৃত্যুহার, হ্যাঁ, অন্তঃপরিব্রাজন, বহিঃপরিব্রাজন প্রভৃতি নিয়েই হচ্ছে কোনো একটা জায়গার জনসংখ্যা আলোচনা করা হয়। এবার সবার প্রথমে একটা আমাদের এমসিকিউ আসতে পারে যে ক্রুড বার্থ রেট
বা অশোধিত জন্মহার কি বলেছে? বলছে এই অশোধিত জন্মহার হলো যা নির্ধারিত হয় প্রতি 1000 জন পিছু কতজন জীবিত শিশু জন্ম হলো, অর্থাৎ প্রত্যেক 1000 জন পিছু কতজন জীবিত শিশু জন্ম হলো। মানে জীবিত শিশু বুঝতে হবে, অনেক সময় হবে অনেক শিশু মারা যায়, সেটা কিন্তু আমাদের কাউন্টিংয়ে আসবে না ক্রুড বার্থ রেটে। এবার কি বলেছে দেখো, ফার্টিলিটি রেট, খুব মন দিয়ে শুনবে, বলেছে যা নির্ধারিত হয় প্রতি 1000 জন্মদানে সক্ষম বয়সের নারী পিছু জীবিত সন্তানের জন্ম দ্বারা। মানে জন্মদানে সক্ষম এরকম নারী পিছু কতজন সন্তান বাস্তবে জন্ম নিল, সেটা হচ্ছে ফার্টিলিটি রেট। এবার কি বলেছে, অশোধিত মৃত্যুহার, ক্রুড ডেথ রেট, বলেছে যা নির্ধারিত হয় প্রতি 1000 জনসংখ্যা পিছু মৃত্যু সংখ্যা দ্বারা। এর অর্থ হচ্ছে নবজাতকের মৃত্যুহার নির্ধারিত হয় প্রতি 1000 1 বছরের নিচে জীবিত শিশুর জন্ম পিছু মৃত্যু সংখ্যা, মানে প্রতি 1000 জন জনসংখ্যা পিছু কতজন শিশু মারা যাচ্ছে এবং তাদের বয়স কিন্তু 1 বছরের নিচে হতে হবে, তাকেই বলে হচ্ছে অশোধিত মৃত্যুহার। একটু ভালো করে পড়বে, ব্যাপারটা বুঝে যাবে। বলেছে প্রত্যাশিত আয়ুষ্কাল, মানে কোনো একটা জায়গার ব্যক্তি বা দেশের বা রাষ্ট্রের ব্যক্তি ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত বেঁচে থাকে, সেটাই হচ্ছে সেখানকার প্রত্যাশিত আয়ুষ্কাল। যেমন উন্নত দেশ যাদের ভাবো HDI 1, 2, 3 এরকম উপরের দিকে আছে, তাদের কিন্তু প্রত্যাশিত আয়ুষ্কাল অনেক বেশি হয়, এবং HDIতে যারা ভাবো মিডিয়াম রেঞ্জের এবং লাস্টের দিকে দেশ, তাদের প্রত্যাশিত আয়ুষ্কাল অনেক কম হয়। মানে প্রত্যাশিত আয়ুষ্কাল কথা অর্থ ওই দেশের কোনো একটা মানুষ এবং গড় মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবার কি বলেছে, পরিব্রাজন বা মাইগ্রেশন। পরিব্রাজন কথার অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা কিন্তু আমাদের সিলেবাসে পড়ব বিস্তারিত। এবার এখানে কি বলেছে, কোনো দেশের বা অঞ্চলের বয়সলিঙ্গ কাঠামো, মানে এজ সেক্স স্ট্রাকচার, অর্থ কি এই ডেমোগ্রাফিতে শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ প্রভৃতি অন্তর্ভুক্ত করা। এজ সেক্স স্ট্রাকচার হচ্ছে এমন একটা গ্রাফ, দেখো এখানে ছবি দিয়েছে, এটাই হচ্ছে বয়সলিঙ্গ পিরামিড। এই বয়সলিঙ্গ পিরামিডের হাতের ডান দিকে থাকে নারী জনসংখ্যা আর বাম দিকে থাকে পুরুষ জনসংখ্যা, এবং এখানে দেখো বয়স অনুযায়ী ভাগ করা হয়েছে। মানে এই যে হরাইজেন্টাল বার গ্রাফ যে আছে, এটা হচ্ছে 0 থেকে 4 মানে বয়স, তারপরে 4 থেকে 9, এইভাবে কন্টিনিউয়াসলি উপরে ওঠে। এবার উপরে যত কম হবে, অর্থাৎ এখানে হচ্ছে বাবা বয়স্ক জনসংখ্যা প্রায় নেই বললেই চলে, তাহলে এটাই হচ্ছে একটা দেশের বা কোনো একটা জায়গার এজ সেক্স স্ট্রাকচার। এবং এখানে 18 বছরের নিচে যে জায়গাটা, এই জায়গাটা মানে 18 বছরের নিচে, দেখো এখানে লেখা আছে এই যতটুকু, এটা হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা, মানে এরা ইকোনমিক্যালি বা লিগালি কোনো রকম কাজ করে না বা বড়দের ওপর নির্ভরশীল, তাই এটা দেশের নির্ভরশীল জনসংখ্যা। ঠিক তার উপরে যেই জায়গাটা আছে, এটা হচ্ছে কর্মক্ষম জনসংখ্যা, এবং তারপর একটা বয়স্ক জনসংখ্যা। বিভিন্ন দেশের বিভিন্ন রকম এজ সেক্স পিরামিড হয়, যেমন ভাবো এখানে একটা দেখতে পারতো উন্নত দেশের একটা এজ সেক্স পিরামিড। এখানে দেখো জন্মহারও কম এবং যারা কর্মক্ষম জনসংখ্যা তারাও বেশি, এবং বয়স্ক জনসংখ্যাও আগের ছবির তুলনায় অনেক বেশি। তাহলে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই দেশটা যথেষ্ট উন্নত। এবার বলেছে পৃথিবীব্যাপী জনসংখ্যার বন্টন ও ঘনত্ব। কি বলেছে, বিশ্বের সর্বত্র জনসংখ্যা সুষম নয়। 2020 সালে পপুলেশন প্রজেকশন অনুযায়ী বলেছে এখানে 779 কোটি লোক টোটাল বসবাস করে, মানে 779 কোটি, যার মধ্যে দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়া অর্থাৎ পৃথিবীর মাত্র 1/5 ভাগ ভূমিতে বসবাস করে। এবার বলেছে পৃথিবীর বিভিন্ন অংশে অসম জনবন্টনের কারণ, মানে কেন এই অসম জনবন্টন। দেখো তোমাদের এবার বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র MCQ আসবে। বড় প্রশ্ন যদি আসতো তাহলে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতো, যে পৃথিবীতে অসম জনবন্টনের কারণগুলি লেখো 5 নম্বরের জন্য। তাহলে এখানে আমি স্টুডেন্ট তোমাদেরকে আমি নর্মালি বোঝাই, খুব মন দিয়ে শুনবে। ভাবো তোমাকে অফার করা হলো যে তুমি এমন একটা জায়গায় পার্মানেন্ট থাকবে যেখানে না আছে ভালো ভূপ্রকৃতি, মানে জঙ্গল, পাহাড়, হ্যাঁ একদম গরম বা একদম ঠান্ডা জলবায়ু, হ্যাঁ মৃত্তিকা একদম খারাপ, নদ নদী নেই, হ্যাঁ খনিজ সম্পদ নেই, তারপরে ভৌগোলিক অবস্থান খুব খারাপ, আশেপাশ থেকে ভাবো মানে খুব ক্লাইমেট বাজেভাবে আছে, ভাবো খুব নিরক্ষীয় ঘন অরণ্য অথবা খুব ঠান্ডা। তো এরকম অঞ্চলে তুমি থাকতে কি বেশি প্রেফার করবে, নাকি এমন জায়গায় থাকবে যেই জায়গাতে একটু আগে যেই উপাদানগুলো বললাম সেগুলো সব অনুকূল, মানে ভালো মাটি আছে, নদী আছে, জল আছে, ক্লাইমেটটা মোটামুটি ঠিকঠাক, নাতিশীতোষ্ণ? তাহলে স্টুডেন্ট তোমরাই বলো যে তোমরা হয়তো একদিন বা দুদিনের জন্য পার্বত্য অঞ্চলে যাবে, থাকবে, স্টে করবে, ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট কিন্তু তোমরা থাকতে চাইবে না। এটাই হচ্ছে এর বাস্তব উদাহরণ যে পৃথিবীতে যেই জায়গাতে এই সমস্ত প্রাকৃতিক কারণগুলো অনুকূল, সেখানেই বেশি বসতি। এটা আমি আর রিডিং পড়লাম না, কারণ তোমরা এটা খুবই নর্মাল একটা টপিক, আমি যেই ব্যাখ্যাটা দিলাম তোমরা একবার স্ক্রিনশট করে অথবা তোমাদের যে পাঠ্য পুস্তক আছে সেখান থেকে দেখে নিবে, খুবই একটা ইজি টপিক। সেমভাবে একটা অপ্রাকৃতিক কারণ আছে, আবার রাজনৈতিক কারণ আছে। অপ্রাকৃতিক কারণের মধ্যে ভাবো শ্রমিক থাকতে হবে, উন্নত যোগাযোগ পরিবহন থাকতে হবে। রাজনৈতিক কারণের মধ্যে
ওই জায়গাটা ভাবো রাজনৈতিকভাবে স্টেবল থাকতে হবে, কোনো রকম দাঙ্গা হাঙ্গামা, ধর্মীয় বিদ্বেষ, আরও এই সমস্ত নেগেটিভ আচরণ যেন না হয়। এবার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, যেটা তোমাদের এবার পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি। কি বলেছে, পৃথিবীর জনবসতিকে জনঘনত্বের ভিত্তিতে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। কি বলেছে, অতি নিবিড় বা ঘন, নিবিড় বা মধ্যম, বিরল জনবসতি, আরেকটা বলেছে অতি বিরল বা প্রায় শূন্য। এই 4টা হচ্ছে ভাগ। এর মধ্যে কি বলেছে দেখো, অতি নিবিড় বা ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। কি বলেছে এখানে, বলেছে দক্ষিণ এশিয়ার, এর মধ্যে আবার দেখিয়েছে ভাগ করে কোথায় কোথায় আছে। দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চল মানে এশিয়ার দক্ষিণে। কি বলেছে, এটি পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া। তার মধ্যে রয়েছে বাংলাদেশ। এখানে হচ্ছে জনঘনত্ব সব থেকে বেশি, পরীক্ষায় আসবে কিন্তু জনঘনত্ব কার সব থেকে বেশি, বাংলাদেশ। প্রতি বর্গ কিমিতে 1265 জন বা 1265 জন। এবং ভারতের জনঘনত্ব কি বলেছে, 464 জন প্রতি বর্গ কিমিতে। এবং বলছে শ্রীলঙ্কা, পাকিস্তানের প্রভৃতি অংশবিশেষ, মায়ানমার প্রভৃতি জায়গাতে জনসংখ্যা অনেকটাই বেশি, জনঘনত্ব অনেকটাই বেশি। এবার দেখো, তোমাকে বুঝতে হবে জনঘনত্ব এবং জনসংখ্যার মধ্যে বেসিক পার্থক্য কী। খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। ভাবো এটা একটা এরিয়া, ঠিক আছে, এটা কি, এটা একটা এরিয়া। এই টোটাল এরিয়াতে কতজন লোক বসবাস করে সেটাই হচ্ছে সেখানকার জনসংখ্যা। সেমভাবে ভাবো এটা আরেকটা একটা এরিয়া, টোটাল এরিয়া, এবং এটাকে আমাকে 1 স্কোয়ার কিলোমিটার করে ভাগ করে নিতে হবে। 1 স্কোয়ার কিলোমিটার মানে এই পাশেও 1, এই পাশেও 1, এই পাশেও 1, এই পাশেও 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, বর্গ কিলোমিটার হচ্ছে 1 স্কোয়ার কিলোমিটার যদি করি আমি, তাই না। এরকম প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে তাকেই বলে হচ্ছে সেখানকার জনঘনত্ব। তাহলে এটা হচ্ছে টোটাল পপুলেশন বিভিন্ন জায়গা মিলিয়ে, আর এটা প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে। 1 কিমি 1 কিমি 1 কিমি 1 কিমি এরকম করে একটা বর্গক্ষেত্র করা হয়। আশা করি বুঝতে পারলে। এবার এখানে এই অঞ্চল সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে, কোথায় কোথায় কত আছে, কেন আছে, উর্বর পলি মাটি, এগুলো নিয়ে তোমাদের একটা দেখে নিবে, এটা জাস্ট একবার। এবার স্টুডেন্ট তোমাদেরকে আমি এই জায়গাটা খুব মন দিয়ে দেখতে বলবো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই, এটা আমার গ্যারান্টি। কীরকম প্রশ্ন আসবে, তোমাদের দেখো মিলিয়ে লেখো বলে আছে বা সাজিয়ে লেখো বলে একটা টপিক আছে। এবার তোমাকে নিচে ভাবো 4টা মহাদেশ দিয়ে দিবে, 1 2 3 4, ঠিক আছে, এবং বলে দিবে যে জনসংখ্যার ভিত্তিতে পরপর সাজাও। তখন তোমার কিন্তু এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এইভাবে পরপর সাজিয়ে লিখতে হবে। এবং স্টুডেন্ট তোমরা আমার সাথে সাথে বলো, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, এই নামগুলো পরপর তোমাকে জানতে হবে বা মনে রাখতে হবে। 3-4 বার তোমরা বলো আমার সাথে সাথে, দেখবে মুখস্থ হয়ে যাবে। এবার বলছে পূর্ব এশিয়ার ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। এখানে বলছে পূর্ব এশিয়া মানে এশিয়ার পূর্ব দিকটা। পূর্ব এশিয়া কী বলেছে, চীন আছে, জাপান আছে, উত্তর কোরিয়া, ভিয়েতনাম। এখানে চীনের সর্বাধিক লোক পূর্ব এশিয়ার মধ্যে, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো। এটা এশিয়া, এশিয়ার পূর্ব দিকে, এটা খুব ভালো করে দেখো। একটু আগে কী করলাম, দক্ষিণ পূর্ব এশিয়া মানে এই জায়গাটা, একটু আগে আমি যেটা করলাম দক্ষিণ পূর্ব এশিয়া, আর এখন আমরা পড়ছি এই জায়গা সংক্রান্ত। একটু ম্যাপ দেখে দেখে পড়বে, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। যদিও এই এশিয়ার ম্যাপ বা ইন্ডিয়ার ম্যাপ তোমাদের অনেক আগের থেকেই জানা দরকার, ক্লাস 9 to 10, 9-10 তোমরা ম্যাপ সম্পর্কে একটা আইডিয়া আছে, কোথায় উত্তর আমেরিকা, কোথায় দক্ষিণ আমেরিকা। তাও যারা যারা ভুলে গিয়েছো তারা একটু ম্যাপটা দেখে নেবে। এই অতি নিবিড়ের মধ্যে দেখো পশ্চিম ইউরোপও আছে, আবার উত্তর আমেরিকার পূর্ব মধ্য অঞ্চলও আছে। এবং এই দুটো জোনের মধ্যে কোথায় কোথায় কারা আছে এবং তাদের জনসংখ্যা কত, তোমরা কিন্তু এটা একবার রিড করে নেবে। কারণ দেখো আমি এখানে আর রেগুলার রিডিং করবো না, কারণ এখানে তোমাকে টেকনিক্যাল বোঝানোর মতন কিছু নেই, নর্মালি তোমাকে ডেটা মুখস্থ করতে হবে। সেমভাবে নিবিড় বা মধ্যম ঘনবসতিপূর্ণ অঞ্চল, তোমাদের প্রশ্ন আসতে পারে যে একটা দেশের নাম বা একটা মহাদেশের নাম দিয়ে দিল এবং বললো এটা কোন জোনে পড়বে, মধ্যমে পড়বে না অতির মধ্যে পড়বে নাকি একদম বিরলের মধ্যে পড়বে। তার জন্য তোমাদের কিন্তু এই নামগুলো খুব মন দিয়ে পড়তে হবে বা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। পপুলেশন জিওগ্রাফি মানেই কিছুটা না অনেকটাই মুখস্থ করতে হয়। এবার বলেছে বিরল জনবসতি। এবার জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যা তুমি যখন পড়বে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, তারপর কিছুটা মনে রাখার চেষ্টা করে লিখতে হবে। আর পপুলেশন জিওগ্রাফিতে তুমি বুঝবা তো নিশ্চয়ই, কিন্তু তোমাকে একটু বেশি মুখস্থ রাখতে হবে ডেটাগুলো। যেমন ভাবো, যেমন ভারতের সবথেকে বেশি জনঘনত্ব বিহারে দেখা যায়, এটা হচ্ছে একটা মুখস্থ করার বিষয়, ঠিক আছে। এখানে তুমি বোঝার কিছু নেই যে ভারতের সবথেকে বেশি জনসংখ্যা দেখা যায় বিহারে, এখানে তুমি কি বুঝবা। কিন্তু যদি বলে ভারতে কেন বিহারে সবথেকে বেশি জনসংখ্যা দেখা যায়, তখন হবে বোঝার বিষয়। কিন্তু শুধুমাত্র নর্মাল যে বিহারে সবথেকে বেশি জনঘনত্ব, এখানে কিন্তু বোঝার কিচ্ছু নেই। এইটাই হচ্ছে পপুলেশন জিওগ্রাফি। অনেক স্টুডেন্ট এবং পপুলেশন জিওগ্রাফির ওপর শুধু নেট হয়, হ্যাঁ, যেমন জিওগ্রাফিতে স্টুডেন্টরা নেট দেয়, শুধুমাত্র পপুলেশন জিওগ্রাফির ওপর নেট হয়। এবং শুধুমাত্র পপুলেশন স্টাডি নিয়েও মানুষ পড়াশোনা করতে পারে এবং এমএ করতে পারে। ভেবো না যে এটা একটা সাধারণ বিষয়, এটা একটা অসাধারণ বিষয়। যদি তোমাদের ইন্টারেস্ট গ্রো হয় তোমরা নিশ্চয়ই পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করবে,
এই পপুলেশন নিয়ে অনেক আগানো যায়। এরপরে বলেছে বিরল জনবসতি, মানে যেখানে বলেছে প্রতি বড় কিমিতে প্রায় 1 থেকে 25 জন লোক মাত্র বসবাস করে। আর এখানে বলেছিল যে যেটা ভাবো নিবিড় বা মধ্যম জনবসতি, সেখানে বলেছে 25 থেকে 100 জন প্রতি বর্গ কিমিতে। সেমভাবে এবার বলেছে অতি বিরল বা প্রায় শূন্য। কোথায় কোথায় মানে কী কী কারণে একদম জনবসতি নেই সেগুলো তোমাকে একটু দেখতে, মানে প্রচুর ঠান্ডা, প্রচুর গরম। এখানে বলেছে অতি বিরল বিভিন্ন দেশে আছে, তার মধ্যে দেখো এশিয়া ও আফ্রিকার জনবিরল অঞ্চল দিয়েছে, হ্যাঁ। তারপরে বলেছে ইউরোপের জনবিরল, এগুলো সব একটু দাগিয়ে নাও। এই এখানে কিছু নাতিশীতোষ্ণ তৃণভূমি আছে, ঠিক আছে, এই তৃণভূমিগুলা সব কিন্তু বিরল জনবসতিতে পড়ছে। কোথায় পড়ছে? এই দেখো, বিরল জনবসতিতে পড়ছে হচ্ছে তৃণভূমিগুলো, তারপরে হচ্ছে অতি বিরল। এবার জেনে রেখোতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখানে 3টেই পড়বে তোমরা। এখানে বলছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা হচ্ছে কোনো দেশের কোনো অঞ্চলের প্রাপ্তিযোগ্য সম্পদের অনুপাতে গড়ে ওঠা জনসংখ্যাকে। ভাবো কোনো দেশে বা একটা অঞ্চলে ভাবো 100 জন লোকের জন্য প্রপার সম্পদ রিসোর্স আছে অ্যাভেলেবেল, তো ওইখানকার জনসংখ্যা যদি ভাবো 100 জনই হয় তাহলে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। মানে দেশে যতটা প্রোডাক্ট আছে এবং অতজনই মানুষ সেখানে আছে বা সার্ভাইভ করছে, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। এবং কাম্য জনসংখ্যা এরকম একটা গ্রাফ থাকে, ঠিক আছে। কাম্য জনসংখ্যা থেকে যখনই জনসংখ্যা বেশি হয়ে যায় তখন জনাকীর্ণতা তৈরি হয়, অর্থাৎ 100 জনের জন্য সমস্ত পদার্থ আছে কিন্তু জনসংখ্যা হয়ে গেল 110, তখন অতি জনাকীর্ণতা, মানে সবার থেকে অল্প অল্প করে কম পড়ে যাবে কিন্তু 100 জনের মধ্যে, যেহেতু 10 জন এক্সট্রা হয়ে গেল। এবং একটা জনস্বল্পতা, মানে 100 জন থাকার কথা, 100 জনের সম্পত্তি আছে, দেশের রিসোর্স আছে, কিন্তু জনসংখ্যা 80 জন, তখন সেটাকে জনস্বল্পতা বলে, মাথা পিছু বেশি হয়ে যাচ্ছে। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেম বলে জনঘনত্ব, যেটা আমি তোমাদের একটু আগে বোঝালাম প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে। এবং সেন্সাস বা আদমশুমারি কাকে বলে? বলেছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে জনসংখ্যার পরিসংখ্যান সংগ্রহ করাকে আদমশুমারি, জনগণনা বা সেন্সাস বলে। এবার এখানে বলেছে কি দেখো, বলেছে আমাদের মানুষ জমি অনুপাত এবং জনসংখ্যার ঘনত্বের নির্ণয়, মানে জনঘনত্ব নির্ণয়ের সূত্র কি বলেছে? মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ। তোমাদের কিন্তু এগুলোর থেকেও কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে। মানুষ জমি অনুপাত একটু আগে তোমাদের বোঝালাম যে মানুষ জমি অনুপাত বা ম্যান ল্যান্ড রেশিও কাকে বলে। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, দেখো মানুষ জমি অনুপাত হলো কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ও কার্যকারী জমির অনুপাত, মানে যতজন মানুষ আছে এবং ওখানকার কতটা কার্যকারী জমি আছে তারই অনুপাত হচ্ছে মানুষ জমি অনুপাত। বলেছে মানুষ জমি অনুপাত জনঘনত্বের মতন কেবলমাত্র পরিসংখ্যাগত হিসাবে প্রকাশ করে না, এটি হলো মানুষের সঙ্গে জমির গুণ নির্দেশক পরিমাপের ধারণা। এখানে একটা ফর্মুলা দিয়েছে, তোমাদের গুরুত্বপূর্ণ ফর্মুলাটা কি বলেছে? মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকারী জমি ইন্টু জমির উৎপাদন ক্ষমতা, এটাই হচ্ছে মানুষ জমি অনুপাতের ফর্মুলা। এবং নিচে তোমাদের দেখো জনঘনত্ব এবং মানুষ জমি অনুপাতের মধ্যে একটা পার্থক্য দিয়েছে, তোমরা এটা খুব মন দিয়ে একটু পড়বে, তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে এই পার্থক্য থেকে। কাম্য জনসংখ্যাটা আবার দেখিয়েছে দেখো, যেটা একটু আগে তোমাদের বোঝালাম, এখানে কাম্য জনসংখ্যাটা পড়ে নিবে তোমরা, কাম্য জনসংখ্যা এবং তার বৈশিষ্ট্য দেখেছো, এখানে সম্পদ বৃদ্ধি দেখাচ্ছে এবং কাম্য জনসংখ্যার থেকে যখনই বেড়ে যাচ্ছে গ্রাফটা, এটা হচ্ছে জনাধিক্য হয়ে যাচ্ছে। একটু আগে ছবি আঁকে বুঝিয়েছি, এখানে ছবি দেওয়াই আছে। আর এটা হচ্ছে জনস্বল্পতা, কাম্য জনসংখ্যা থেকে যখন জনসংখ্যা কম হয় তখন তাকে বলে জনস্বল্পতা। আর যত পরিমাণ মানুষ, মানুষ জমি অনুপাতের আদর্শ, মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থায় হলো কাম্য জনসংখ্যা, অধ্যাপক জিমারম্যানের মতে, খুব শর্ট একটা সংজ্ঞা, ঠিক আছে। জনাকীর্ণতা নিয়ে লিখেছে, বলেছে কোনো দেশের জনসংখ্যা সম্পদের অনুপাতে বেশি হলে তাকে জনাকীর্ণতা বলে। এখানে বলে দেখো প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, দেখো কত হারে জনসংখ্যাটা বেড়েছে। জনাকীর্ণতার বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নিবা। বলছে ভারত কি জনাকীর্ণ? এটা একটা কোয়েশ্চেন। অবশ্যই ভারত হচ্ছে জনাকীর্ণ, কারণ এখানকার যতটা সম্পদ আছে তার তুলনায় মানুষের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে বর্তমানে। এবং দেখো নিচে জেনে রেখো বলে যে পয়েন্টটা আছে, এখানে তোমাদের 3টে এমসিকিউ আছে, খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে দেখে নেবে। এবার বলেছে পরিব্রাজন বা মাইগ্রেশন কি বলেছে? কোনো অঞ্চল থেকে লোক সংখ্যা বাইরে চলে যাওয়াকে তাকে বাস্তুত্যাগ বা ইমিগ্রেশন বলে, এবং বাইরে মানে নির্দিষ্ট অঞ্চল থেকে বাইরে চলে গেল তারা ইমিগ্রেশন। আর বলছে বাইরের থেকে লোক বসবাসের উদ্দেশ্যে চলে আসাকে অভিবাসন বলে, মানে বাইরের কোনো দেশ থেকে ভারতে আসলো থাকার জন্য, তখন তারা আমরা তাকে কী বলবো? অভিবাসন। এই দুটোকে মিলিতে একসঙ্গে পরিব্রাজন বা মাইগ্রেশন কথাটা বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝলে, মানে দুই রকম, একটা ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন, মানে নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল বা অন্যের জায়গা থেকে আমাদের জায়গায় থাকতে আসলো, ঠিক আছে। নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, আর অন্য জায়গা থেকে, এবার দেখো ভারত থেকে কেউ আমেরিকাতে চলে গেল পার্মানেন্ট থাকতে, তাই না? তাহলে আমাদের দেশের জন্য ওটা কী হচ্ছে?
চলে যাচ্ছে তারা, আমাদের দেশের জন্য ওটা ইমিগ্রেশন হয়ে যাচ্ছে, এবং অন্য দেশ থেকে যখন আমার কাছে আসবে তখন সেটা অভিবাসন। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এবার বলতে দেখো জন অভিক্ষেপ মানে পপুলেশন প্রজেকশন। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। মানে এটার অর্থ হচ্ছে অতীত জনসংখ্যা এবং বর্তমান জনসংখ্যাকে দেখে ভবিষ্যৎ জনসংখ্যা কতটা বাড়তে পারে সেই যে একটা প্রেডিকশন বা পূর্ব অনুমান, তাকেই বলা হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ বা পপুলেশন প্রজেকশন। আর পপুলেশন এক্সপ্লোশন বা বিস্ফোরণ কথার অর্থ হচ্ছে যখন ভাবো কোনো একটা অঞ্চলে পপুলেশন বা জনসংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, মাত্রাতিরিক্তি, তখন তাকে বলা হচ্ছে জনবিস্ফোরণ। একদম টপিক শুরু করার আগেই প্রথমেই যখন আমি যে টপিকগুলো পড়িয়েছিলাম তোমাদের, ওটারই দেখো একটু বিস্তারিত ব্যাখ্যা আছে। বলেছে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক সমূহ এবং পরিমাপক সমূহ। জন্মহার কি বলেছে? জন্মহার হলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বছরে যত সংখ্যক জীবিত শিশু জন্ম হয় সেই সংখ্যা ও উক্ত অঞ্চলে উক্ত বছরে মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাত। ফর্মুলাটা কি বলেছে মন দিয়ে দেখো, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বছরে জীবিত শিশুর সংখ্যা, ভালো কথা, এটাকে ভাগ করেছে ওই অঞ্চলে ওই বছরের মধ্যবর্তী সময়ের কত জনসংখ্যা, কতজন শিশু আছে, কতজন নির্দিষ্ট জীবিত শিশু সংখ্যা, মানে ওখানে কতটা জীবিত শিশু আছে এবং ওখানকার কতটা টোটাল জনসংখ্যা, ডিভাইডেড ইন্টু করেছে কত দিয়ে, 1000 দিয়ে। তাহলে এখানে একটা ফর্মুলার মাধ্যমে দিয়ে দিয়েছে, দেখো সুন্দর করে ভালো করে বোঝার জন্য পার্সেন্টেজে বেরিয়েছে ফর্মুলাটা। তোমাদের এই সমস্ত কোনো ফর্মুলা বা পার্সেন্টেজ আসবে না, জাস্ট এটা জেনে রাখো। সেমভাবে প্রজনন হার, এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। তারপরে বলেছে সাধারণ প্রজনন হার, এই দেখো সাধারণ প্রজনন হার ফর্মুলা দেওয়া আছে, সামগ্রিক প্রজনন হার, এবং এটাকে দেখো টোটাল ফার্টিলিটি রেট বলে। কি বলেছে? বয়স বিশেষত প্রজনন হার থেকে সামগ্রিক প্রজনন হার নির্ণয় করা হয়। 5 বছর ব্যবধানে প্রতিটি বয়স শ্রেণী থেকে নেওয়া প্রজনন হার যোগ দিয়ে 5 গুণ করলে সামগ্রিক প্রজনন হার পাওয়া যায়। তারপরে বলেছে পুনঃ প্রজনন হার, আর বলেছে বয়স বিশেষিত প্রজনন হার। এখান থেকে তোমাদের জন্য হচ্ছে এই জন্মহার আর প্রজনন হারটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো তোমাদের ক্লাস 11-এর জন্য এবং 12-এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরের টপিক হচ্ছে আমাদের প্রজননের নিয়ন্ত্রক সমূহ, এবং এখানে দুটো জেনে রেখো আছে, তোমরা দেখে নিবে, ফার্টিলিটি আর ফিকান্ডিটি। ভালো করে দেখে নাও, পেজ নাম্বার 127 আছে, স্ক্রিনশট করে নিও। এবার বলছে প্রজননের নিয়ন্ত্রক সমূহ, কী কী পদ্ধতি অবলম্বন করলে জনসংখ্যাটা একটু কম বাড়বে। এখানে কি বলেছে, অথবা কার জন্য প্রজননটা একটু বেশি হয়, কি কি কারণ? বাল্য বিবাহ, ছোটোকালে বিবাহ, নারী শিক্ষা, নারীদের মধ্যে শিক্ষার পরিমাণটা কম থাকে, তাই তারা অনেক কিছুই জানে না বা বোঝে না, তাই হচ্ছে বেশি সন্তান দানে আগ্রহী হয়। নারী স্বাধীনতা কম, ধর্মীয় কারণ, সরকারি নীতি। এবার বলছে মরণশীলতা, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবে। মর্টালিটি বলেছে জন্মানোর পর যে কোনো সময়ে মানুষের বেঁচে থাকার সকল চিহ্ন যখন চিরতরে মুছে যায় তখন তাকে মৃত্যু বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জন্ম ও মৃত্যুর সময়ের ব্যবধানে যাই হোক না কেন শিশু জন্মলাভের পরে যে কোনো সময় হচ্ছে মরণশীলতা, এবং এই মরণশীলতাকে পরিমাপ করা হয়। একটা কি বলেছে, অশোধিত মৃত্যুহার, ক্রুড ডেথ রেট। কি বলেছে, অশোধিত মৃত্যুহার হলো কোনো নির্দিষ্ট বছরে কোনো নির্দিষ্ট স্থানে যত সংখ্যক লোক মারা যায় এবং সেই স্থানে সেই বছরের মধ্যবর্তী সময়ে যত সংখ্যক লোক জনসংখ্যা রয়েছে এই দুইয়ের অনুপাতই প্রতি হাজারে প্রকাশ করা হয়। মানে যতজন মারা যায় এবং যতজন লোক আছে তাদের যে অনুপাত, তাকেই বলে হচ্ছে অশোধিত মৃত্যুহার। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ভালো করে দেখে নিবে। নর্মালি এখানে একটা সুবিধা আছে, অসুবিধা আছে, তোমাদের যেহেতু বড় প্রশ্ন নেই তোমরা একবার রিড করে নেবে, কোনো কিছুই বাদ দেবে না, ঠিক আছে? এখানে বলেছে এজ স্পেসিফিক ডেথ রেট, সংজ্ঞাটা এবং ফর্মুলাটা দেখে নেবে, সুবিধা অসুবিধা। এবং বলছে প্রত্যাশিত আয়ুষ্কাল বা লাইফ এক্সপেক্টেন্সি, একটু আগে বুঝিয়েছি তোমাদের, সুন্দর করে দেখে নিবে। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের লাইফ এক্সপেক্টেন্সি অনেকটাই বেশি। এবার আসবে মাইগ্রেশন। আমাদের কি বলেছে, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এক স্থান থেকে অপর স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গমনকেই বলে প্রব্রজন বা পরিব্রাজন বা মাইগ্রেশন। এর বিভিন্ন প্রকারভেদ আছে মাইগ্রেশনের। কি বলেছে দেখো, বলছে এখানে সাধারণত সব দেয়নি, অনেক রকম টাইপস আছে, কলেজে গেলে তোমরা পড়বে। এখানে শুধুমাত্র বলছে গমনের অভিমুখ অনুসারে। একটা কি বলেছে, অন্তঃপ্রব্রজন, একটা বহি, মানে ইন মাইগ্রেশন আর আউট মাইগ্রেশন। ইন মানে নিজের দেশে আসছে, আর আউট মানে বাইরের দেশে চলে। কি বলছে, কোনো অঞ্চলে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কোনো ব্যক্তিবর্গের স্থানান্তরকে ইন মাইগ্রেশন বা অন্তঃপ্রব্রজন বলে। আর আউটটা কি বলেছে, কোনো কারণে কোনো অঞ্চল থেকে ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তর বা অন্যত্র গমনকে বলে বহিঃপ্রব্রজন। মেধা চালান মানে সাধারণত ভাবো অনুন্নত আর উন্নত দেশে যে সমস্ত মেধা আছে বা বুদ্ধিমান স্টুডেন্ট আছে তারা কি করে, তাদেরকে ভাবো
বাইরের দেশ মানে উন্নত দেশরা অনেক বেটার অপরচুনিটি দেয়, অনেক সুযোগ সুবিধা দিয়ে সেই সমস্ত বুদ্ধিমান স্টুডেন্টকে নিজের দেশে নিয়ে যায়। ভাবো অনেক সময় কী হয়, একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। ভাবো ভারতবর্ষে অনেক, ভাবো 10টা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, ভাবো ভারতবর্ষে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, তার মধ্যে খুব ব্রিলিয়ান্ট যারা, তাদেরকে কী করলো আমেরিকা বা এরকম উন্নত দেশটা কী করলো, অনেক সুবিধা দিল। যে ওরা বললো যে তোমরা আমাদের দেশে আসো, এখানে কাজ করো, সার্ভিস দাও, তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর প্যাকেজ দেওয়া হবে, ভালো ভালো লাইফস্টাইল, এই প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় নিজের দেশে, এবং সেখানকার টেকনোলজিতে তারা অনেক পরিমাণে সার্ভিস দেয়, এবং নিজের দেশে তারা সেইভাবে সার্ভিস দেয় না। তো এটাই হচ্ছে আমাদের যারা অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, তাদের কাছে এটা হয়ে যায় ব্রেন ড্রেন বা মেধা চালান। আর উন্নত দেশ যে এত সুন্দর ব্রেনটাকে অ্যাকসেপ্ট করলো, এটাকে বলে গেইন, ব্রেন গেইন। একটা হচ্ছে ব্রেন গেইন মানে মেধা অর্জন করা, একটা হচ্ছে ব্রেন ড্রেন মানে মেধা চলে গেল। নিট প্রব্রজন আছে, এবং এখানে দেখো প্রব্রজনে কিছু প্রভাব দেওয়া আছে এবং বহিঃপ্রব্রজনে কিছু প্রভাব দেওয়া আছে। তোমরা এগুলা পড়বে, তোমাদের যে বিবৃতিমূলক প্রশ্নগুলো করার জন্য কিন্তু খুব সুবিধা হবে এগুলো পড়লে। এখানে আবার প্রব্রজনের একটা ফ্লো ডায়াগ্রাম দিয়েছে, স্টুডেন্ট ফ্লো ডায়াগ্রামগুলো দেখবে, খুব কাজে লাগবে। এবার এখানে আবার বলেছে দূরত্ব অনুসারে মাইগ্রেশনের শ্রেণীবিভাগ। একটা কী বলেছে, অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। অভ্যন্তরীণ মানে নিজের দেশের মধ্যে যখন বিভিন্ন জায়গায় লোক স্থানান্তর করে, আর একটা বলেছে আন্তর্জাতিক মানে এক দেশ থেকে অন্য দেশে, অভিবাসন, বাস্তুত্যাগ। এবার আসবে হচ্ছে আমাদের বয়স লিঙ্গ পিরামিড। এখানে দেখো গ্র্যাভিটি মডেল বলে একটা কথা উল্লেখ আছে, এটা একটু দেখে নেবে, গ্র্যাভিটি মডেল, ঠিক আছে। বলেছে বয়স লিঙ্গ পিরামিড, এজ সেক্স পিরামিড। কী বলেছে, পুরুষ জনসংখ্যা বা নারী সংখ্যা ইন্টু 1000, এটা হচ্ছে বয়স লিঙ্গ পিরামিডের সূত্র। বয়স লিঙ্গ পিরামিডে কী আছে মানে কীভাবে গঠিত হয় সেটার ব্যাখ্যা একটু আগে আমি কিন্তু তোমাদেরকে একটা ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি, এবং তোমাদেরকে আরেকটা অন্য বই রিপ্রেজেন্ট করে আমি বয়সলিঙ্গ পিরামিডটা একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। তোমরা হচ্ছে এই বইটা নর্মালি দেখে নাও, এবং এগুলো কিন্তু সবই তোমাদের পড়তে হবে। যারা অনলাইন ক্লাস করো আমার কাছে, কোনো পয়েন্টই বাদ দেবে না, ঠিক আছে, এগুলো সব পড়বে। এবং কেন এখানে বয়সলিঙ্গ পিরামিড বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয় তারও কিন্তু ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে। এবং এই টপিকের প্রায় লাস্টের দিকে কী আছে, কিছু শব্দকোষ দেওয়া আছে। তোমরা জানোই এটা, যে বিভিন্ন রকম শব্দকোষ দেওয়া আছে, প্রচুর প্রশ্ন আছে, এটা কিন্তু সব তোমাদেরকে পড়তে হবে। এবং ফ্যাক্ট ফাইল বলে যে পার্টটা আছে, এটা পড়লেও তোমরা অনেক প্রশ্ন এখান থেকে পাবে, এটা আমার গ্যারেন্টি। দেখো বয়সলিঙ্গ পিরামিডের ব্যাপারটা কি বলেছে, বয়সলিঙ্গ পিরামিড বলতে সাধারণত বয়সের ব্যবধানে নারী পুরুষের অনুপাতকেই বোঝানো হয়। অনুভূমিক স্তম্ভচিত্রের মাধ্যমে, এটা অনুভূমিক স্তম্ভ, ঠিক আছে, হরাইজন্টাল বারগ্রাফ, স্তম্ভচিত্রের মাধ্যমে যখন কোনো দেশের জনসংখ্যাকে বিভিন্ন বয়সের ব্যবধানে নারী পুরুষ অনুপাত অনুযায়ী উপস্থাপন করা হয়, তখন তাকে বয়সলিঙ্গ পিরামিড বা পপুলেশন পিরামিড বা এজ সেক্স পিরামিড বলা হয়। এই পিরামিড হচ্ছে সাধারণত দুই রকমের হয়ে থাকে। কী বলছে এখানে, ক্রমবর্ধমান জনসংখ্যার পিরামিড দুই ধরনের হয়ে থাকে। কি বলেছে, একটা প্রথম শ্রেণীর পিরামিড, আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বা ক্রমবর্ধনশীল জনসংখ্যার পিরামিড। এবার তোমাদেরকে এই পিরামিডগুলো দেখে বুঝতে হবে যে সেখানকার জনসংখ্যা কেমন বা সেই দেশটা কতটা উন্নত। একটু আগেই আমি তোমাদের এই পিরামিডে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম, এবং তারপরে একটা উন্নত দেশ বা স্থিতিশীল জনসংখ্যারও নিউজিল্যান্ডের উদাহরণ দিয়ে এই পিরামিডের এক্সপ্লেনেশনও করা হয়েছে। তো যারা ভিডিওটা প্রথম থেকে দেখোনি তাদেরকে আমি বলবো প্রথমে গিয়ে তোমরা এই পিরামিডের এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। এবং এখানে দেখো জাপানের একটা পিরামিড আছে, দেখেছো কত সুন্দর একটা পিরামিড। কি বলে দেখো, এখানে হচ্ছে বয়স মানে শিশু মৃত্যুর হার মানে শিশু জন্মহার খুবই কম, দেখতে পাচ্ছ দেখো, কিন্তু উপরের দিকে দেখো জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে কি, জন্ম কম হচ্ছে কিন্তু পপুলেশন বাড়বে কীভাবে, অবাক কাণ্ড না? অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে, বাইরের দেশ থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে এসেছে এবং তারা এখানে বসবাস করছে। তাই এখানে দেখো নিচু জনসংখ্যা থেকে মানে যতজন জন্ম হচ্ছে তার থেকে দেখো ওয়ার্কিং পপুলেশন অনেক বেশি, এবং বয়স্ক জনসংখ্যার হারও দেখো অনেক বেশি। তার মানে এটাই প্রমাণ করে যে এই দেশে মানে জাপানে শিক্ষা স্বাস্থ্য যথেষ্ট ভালো। তাই তো এখানে এত বয়স্ক লোক এতদিন পর্যন্ত বেঁচে আছে, দেখো 95, 90, হ্যাঁ 100+ লোক বেঁচে আছে। কিন্তু সেই সেম জায়গায় এখানে দেখো মিশরের পিরামিডটা দেখো কত জনসংখ্যা, বাপরে বাপ, দেখতে পাচ্ছ। তারপর দেখো আস্তে আস্তে সবাই কমছে কমছে কমছে, বয়সে প্রায় নেই বললেই চলে। এটাই হচ্ছে ব্যাপার। ভারতের দেখো পিরামিডটা, এখানে কি হচ্ছে, ভারতে যেমন দেখো এখানে মিশরের পিরামিডে জনসংখ্যা দেখো অনেক বেশি, দেখতে পাচ্ছ, দেখো মানে 9 বছরের পর্যন্ত পপুলেশন অনেক বেশি। আবার দেখো অনেক মরেও গেলো, অনেক বাচ্চা, মানে এখানে ক্রুড ডেথ রেট অনেক বেশি, প্রচুর মারা গিয়েছে। তারপরে দেখো এটা আবার সমানভাবে বেড়েছে। কিন্তু ভারতে কী হচ্ছে, জন্মহার অনেক বেশি আছে, দেখো জন্মহার একদম এই টোটালটা একদম 800+ মতন, প্রচুর জন্মহার, এবং মিশরের তুলনায় কম মৃত্যু হয়েছে, এবং আস্তে 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 কমছে। এবং আমাদের ওয়ার্ক পপুলেশন মোটামুটি ভালো আছে, তারপরে আবার 55 দিকে কমে গেছে। কিন্তু বয়স্ক ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল যেহেতু কম, তাই দেখো এখানে আমাদের মানে বয়স্ক জনসংখ্যা খুবই কম। কিন্তু সেমভাবে সেটা জাপানের ক্ষেত্রে কী ছিল, বয়স্ক জনসংখ্যা দেখো অনেকটাই বেশি। তাহলে এর মাধ্যমে আমরা একটা দেশের টোটাল স্ট্রাকচার ব্যাখ্যা দিতে পারবো, তাই কি না?
যেটা একটু আগে বললাম তোমাদেরকে, ব্রেন ড্রেইন এবং ব্রেন গেইন, এটা মুখে বলেছি, এটা একটা স্ক্রিনশট করে নাও, খাতায় লিখে নেবে। এখানে দেখো ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বা জনমিতির ব্যবধান, আরেকটা বলেছে জনসংখ্যা অভিক্ষেপ, এটা পড়ে নিবা তোমরা খুব মন দিয়ে। জনবিস্ফোরণটা দিয়ে দিচ্ছে, ভিডিওটা পজ করে লিখে নাও সবাই। এখানে বেশ কয়েকটা এমসিকিউ আছে, তোমাদের খুব কাজে লাগবে, একবার স্ক্রিনশট করে নিবে, ঠিক আছে। এখানে পরিব্রাজনের পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে একটা পরিব্রাজনের ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে, কী কী কারণে মানুষ বিভিন্ন জায়গায় যায়, এখানে অনেকটা ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিবে। তো স্টুডেন্ট, এটাই ছিল আজকে আমাদের মোটামুটি ব্যাখ্যা। তোমরা বাড়িতে খুব মন দিয়ে স্টাডি করবে এবং কোনো জায়গায় ডাউটস হলে আমাকে প্রশ্ন করবে। আমি জনসংখ্যার চ্যাপ্টারটা পড়িয়েই পরপর কন্টিনিউ এমসিকিউ ভিডিওগুলো আপলোড করে দিব, যার ফলে তোমাদের অনুশীলনী সলভ করতে খুব সুবিধা হবে। তো আজকে এখানে অফ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে।